সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার। সকল অপরাধের বিচার হবে, সরকার হবে সবার, বললেন প্রধান উপদেষ্টা। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী। রাজধানীতে এখনো ডাকাত আতঙ্ক, নির্ঘুম রাতে পাহারায় ছাত্র জনতা। সন্দেহভাজন বেশ কয়েকজনকে সেনাবাহিনীর কাছে সোপর্দ। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সড়কের শৃঙ্খলায় মাঠে শিক্ষার্থীরা। চলছে পরিচ্ছন্নতা অভিযান, ভেঙে পড়া দেয়ালগুলো সাজছে নতুন রূপে। এবং দল নির্বাচনে এতদিন অনিয়ম করেছে বিসিবি, অভিযোগ এ দলের অধিনায়কের। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করার প্রত্যয়। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বঙ্গভবনের শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা। বৃহস্পতিবার রাত 9:22 শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে 9:28 শপথ নেন অন্য উপদেষ্টারা। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন সদস্য আছেন এই সরকারে। তবে এদিন শপথ নেন মোট 14 জন। এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি 16 জন উপদেষ্টা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক রাষ্ট্রদূত তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রতী শারমিন মুর্শিদ, ফারুকি আজম, বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন, ডক্টর আফম খালিদ হোসেন, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান 17 জনের মধ্যে 3 জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নেননি। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব, তাহা উপদেষ্টা আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
শপথ নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার হবে সবার, সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকের নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। তারা বলেন, নতুন করে দেশ গড়াই এখন চ্যালেঞ্জ। ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়েছে। যেই ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে, সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি, তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা 17 বছরে কেউ পারেনি, এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা এক দফা ঘোষণার মাত্র 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি। এবং এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি, আমি এবং নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক। 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল। তো সেটা আউটবার্স হয়েছে, কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে, এটা কোনোভাবেই সমর্থনীয় না। আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সাধারণ মানুষ, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে, আমি নিজে দেখেছি, আপনার শুনেছি, দেখেছি আর কি। তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা এই দায়িত্ব নেওয়াটা হচ্ছে রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্বটাকে পালন করা। এটা জাস্টিস এনশিওর করাটা দরকার। যারা পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার, যারা ভিকটিম তাদের রেমেডির জন্য চেষ্টা করা দরকার। এটা অনেক বড় দায়িত্ব। সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, সে দ্রব্যমূল্য কমাতে, মানুষের জীবন সহজ করতে আমাদের যা যা করার আমরা করব। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান তিনি। সেই সাথে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য এবং দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে ঢাকা ওয়াশিংটন একসাথে কাজ করবে বলে প্রত্যাশা হোয়াইট হাউসের। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে এমন প্রত্যাশার কথা জানান। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে প্রত্যাশা ফখরুলের। বিএনপি মহাসচিবের দাবি, তাদের ও ছাত্রদের মনোনীত ইউনূস সরকার বৃহস্পতিবার আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের তিনি জানান, অসংখ্য মানুষের রক্তে অর্জিত বিজয় কোনো ষড়যন্ত্রে হারিয়ে যেতে পারে না। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। দেশের হাল ধরতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘমেয়াদে দেখতে চায় সাধারণ মানুষ। তারা বলেন, আর কোনো স্বৈরাচারী সরকারের অধীনে থাকতে চায় না কেউ। আরেকটা হাসিনা তৈরি করতে চাই না, আরেকটা স্বৈরাচারী দেশে প্রতিষ্ঠা হবে না। ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে আমরা ক্ষমতা দেখতে চাই। আমরা চাই না উনি দ্রুত নির্বাচন দিয়ে আরেকটা স্বৈরাচারের হাতে আমাদেরকে তুলে দেয়। তরুণ সমাজ সামনে নেতৃত্ব দেবে এবং দেশকে সুন্দরভাবে ঢেলে সাজাবে, এটাই আমরা চাই। আমরা স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের আবু সাইদ ভাইয়ের কথা আমরা ভুলিনি, আমরা মুগ্ধ ভাইয়ের কথা ভুলিনি। স্যার যাতে এই জিনিসগুলো মাথায় রেখে আগে যে সমস্ত স্বৈরাচারী কার্যকর হয়েছে তা যেন এখন আর না হয়। আমরা ছাত্র সমাজ তার পাশে আছি। বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যার যে জন্ম দিয়েছিল শেখ হাসিনা, নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে নাটক তিনি শুরু করেছিলেন, দীর্ঘদিন এই সমস্যা তিনি আমাদের মধ্যে জিয়ে রেখেছিলেন, সেই সমস্যার অতি দ্রুত সমাধান আমরা প্রত্যাশা করি। ডক্টর ইউনূসকে এই সরকারকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবে, সুস্থ ধারা রাজনীতি নিয়ে আসবে এবং একটি উন্নত সমৃদ্ধ বিশ্বের রোল মডেল হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিস্থাপন আবারও এগেইন করবে। রাজধানীতে রাত হলেই বাড়ছে ডাকাত আতঙ্ক। সরকার পতনের দিন থেকে রাজধানীর কোনো থানায় নেই পুলিশের উপস্থিতি। এ সুযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে নৈরাজ্য, লুটপাট, ডাকাতি থেকে এলাকাবাসীকে রক্ষায় লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। শহর জুড়ে সেনাবাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গতরাতে বিভিন্ন এলাকা থেকে ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে সেনা সদস্যদের কাছে সোপর্দ করা হয়। ডাকাত ধরা পড়েছে, সে খবরে উল্লাসিত পুরো মহল্লা। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা কাঁঠালবাগান এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে রয়েছে আরো 10 জন। পরে সবাইকে আটক করে রাখে ছাত্র জনতা। সেনাবাহিনীর সদস্যরা এলে তুলে দেওয়া হয় তাদের হাতে। চারিদিক দিয়ে লোকজন নামছে, তো তখন মানে দৌড়াইয়ে পলাইছে, ওই চিপের ভিতরে ছিল, ওগুলো খুঁজে বের করা হয়েছে। শেখ বাসার তালা ভাঙতে ছিল, পরে ওরা উপরে দেখে দিছে চিৎকার দিছে, পুরা এলাকার বাড়িওয়ালা সব বাইরেছে। আমরা এটা সেনাবাহিনীদের হাতে সুপোর্ট করে দিছি। শুধু কাঁঠালবাগান নয়, রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে মাইকে ছড়িয়ে পড়ে ডাকাতির খবর। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। সন্দেহভাজন গাড়িগুলো তল্লাশি করা হয়। সবাই আমরা একসাথে এই কার্যক্রমটা চালাচ্ছি যেন দেশ শান্তিপূর্ণভাবে মানুষ সবাই যেন নিরাপদে থাকতে পারে। ছাত্র ভাইরা যেভাবে রাস্তায় নেমে আসছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমরাও তাদের সাথে যোগদান করছি। সারা দেশে আন্দোলন সংঘাতে প্রায় সব থানার কার্যক্রম বন্ধ। পুলিশ না থাকার সুযোগে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে চুরি, ডাকাতি ও লুটপাট।
শহর জুড়ে সেনাবাহিনীর টহল ছিল রাতভর। জরুরি প্রয়োজনে কেউ ফোন করলে সারাও মিলছে দ্রুত। আর্মিদের কার্যক্রম কেমন আছে? আর্মি না, আমি বলবো মোস্ট পোলাইট, মোস্ট ফ্রেন্ডলি। সবাই একসাথে আমরা রোডে আছি, যখনই পাই আমরা তখনই ওদের উপর ঝাঁপায় হতে। যখন যেখান থেকে আমরা খবর পাচ্ছি আমরা সাথে সাথে সেইখানে একসাথে একযোগে যাচ্ছি। তবে এমন অস্থির সময় কারোই কাম্য নয়। নগরবাসীর অপেক্ষা কেবলই সুদিনের। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা। রাজধানীতে বৃহস্পতিবারও দেখা যায়নি পুলিশ সদস্যদের। জীবনের নিরাপত্তা সহ 11 দফা দাবিতে এখনও কর্মবিরতি পালন করছেন অধস্তন পুলিশ কর্মকর্তারা। তবে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। এদিকে 5 আগস্ট রাজধানীতে ভেঙে ফেলা হয় অনেক ভাস্কর্য, আগুন দেয়া হয় বিভিন্ন থানা ও স্থাপনায়। এমন অবস্থায় রাজধানীতে নিরাপত্তা বাড়িয়েছে সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশ জুড়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, এরপর থেকেই পুলিশ শূন্য রাজধানী। পুলিশের একটা বড় অংশই 11 দফা দাবি জানিয়ে এখনো পালন করছে কর্মবিরতি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে রয়েছে, কুত্তাকা আমাদের লাশগুলো বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটা বিচার হবে না। আমার কথা হলো যে যদি পুলিশেরা ছাত্র জনতাকে হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, আবার পুলিশকে হত্যা করছে তাদেরও বিচারের আওতায় আনেন। আপনারা বক্তব্য দেন যে পুলিশের লাশ আর একটা সাধারণ লাশ, ছাত্র লাশ, এই লাশের ভিতরে পার্থক্য কি? তারপর আপনারা সেই পার্থক্য খোঁজেন। আমরা আইজিপি স্যারের কাছে 11 দফা দাবি নিয়ে আমরা উত্থাপন করেছি। উনি নতুন দায়িত্ব পাইছে, উনি কি বলবো? উনি বলছে ঠিক আছে আপনার দাবি আমি দেখবো। এমন অবস্থায় থানা, ডিএমপি হেডকোয়ার্টার, পুলিশ সদর দফতর, রাজারবাগ ও ডিবিতে নিরাপত্তা দিতে দেখা যায় সেনাবাহিনীকে। তবে কোথাও কোথাও কিছু পুলিশ সদস্য সিভিলে আসলেও দেখা যায়নি ঊর্ধ্বতন কাউকেই। নির্দেশনা অনুসারে আমাদের লোক আসতেছে। অন্যদিকে পুলিশ শূন্য রাজধানীবাসী রাত কাটছে ডাকাত আতঙ্কে। সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী, হাজারীবাগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 351টি অস্ত্র এবং 13,870 রাউন্ড অ্যামিনিশন উদ্ধার করেছে। বিভিন্ন জায়গায় যে আমরা যখনই লুট পাটের খবর পাচ্ছি, মসজিদ, মন্দির অথবা বিভিন্ন বাসা বাড়িতে, আমরা যখনই যেখানে যে খবর পাচ্ছি তখনই আমরা সেখানে গিয়ে আমাদের উপস্থিতির মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। এদিকে গেল 5 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এইসব ভাস্কর্য ছাড়াও ভেঙে ফেলা হয়েছে রাজধানীর বেশিরভাগ ভাস্কর্য। আগুন দেওয়া হয়েছে থানাসহ বিভিন্ন স্থাপনায়। এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে সেনা টহল। রাজধানীর যেসব থানায় আগুন দেওয়া হয়েছে সেসব থানায় পুড়ে গেছে কাগজপত্র সহ দরকারি অনেক জিনিসপত্র। আর জীবনের নিরাপত্তা চেয়ে 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন অধীনস্থ পুলিশ কর্মকর্তারা। রাজধানী কোথাও দেখা যাচ্ছে না পুলিশ সদস্যদের, আর এই সুযোগে একদল দুর্বৃত্ত করছে ডাকাতি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো খবরাখবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাতে কোথাও কোনো সন্দেহভাজন ডাকাত আটক করা হয়েছে কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং ডাকাত আতঙ্কেই কিন্তু মানুষ ঘুমিয়েছে গতকাল এবং আজকেও গত রাতে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন, যেহেতু সাভার, ধামরাই, আশুলিয়ার এই 3 থানা এলাকায় এখনো কিন্তু যে পুলিশ যোগদান করে নাই, এবং যোগদান না করার কারণে আসলে আতঙ্ক কিছুটা বেড়েছে। এবং লোকজন কিন্তু আপনি জানেন যে এই যে বের হয়েছে, কিন্তু তারা আসলে যে স্বস্তির নিয়ে কিন্তু লোকজন বের হচ্ছে, এবং মানুষের মধ্যে কিন্তু যে আনন্দ উল্লাসটাও রয়েছে, এবং শান্তিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে। এবং রাত হলেই, সন্ধ্যার পর থেকেই কিন্তু মানুষ আসলে ঘর থেকে বেরোনোর চেষ্টা করেন, এবং আগে ভাগেই কিন্তু মানুষ ঘরে ঢুকে যায়। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকে ব্যাংক কলোনি থেকে 2 জনকে আটক করা হয়েছিল, এবং ডাকাত আতঙ্কে তাদেরকে আটক করা হয়েছিল, এবং তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু আপনি দেখছেন যে বের হতে শুরু করেছে, এবং কার্যক্রম এবং দৈনন্দিন যে কাজ সেটা কিন্তু আসলে করছে। এবং সড়কের পরিস্থিতিও কিন্তু আপনার ভালো, লোকজন যাতায়াত করছে এবং বের হচ্ছে, এবং মানুষ প্রয়োজনীয় কাজে তারা যাচ্ছে, এবং তাদের যে নির্দিষ্ট যে কাজ সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে যাতায়াত করছে। এবং সব ধরনের পণ্যবাহী ট্রাক এবং বাস কিন্তু যাতায়াত করছে। মানুষ কিন্তু স্বস্তির বোধ করছে, এবং তারা বলছে যে শুধু আইন শৃঙ্খলা যেহেতু মোতায়েন হয়নি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো সেই আগের মতো রয়েছে।
হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই যে 24 ঘন্টার মধ্যে পুলিশকে যোগদান করার কথা ছিল, এখন পর্যন্ত সাভার ধামরাই আসিয়ার এই এলাকায় কোনো পুলিশই যোগদান করে নাই। এই ছিল সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ খবর। নিয়ে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার মতোই দুর্নিবার শপথে রাজপথে নেমে এসেছে এদেশের তরুণরা। টানা 36 দিনের সংগ্রামে 16 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তারা এবার নেমেছে দেশ সংস্কারে। হাল ধরেছেন ব্যস্ত ঢাকার যানজট নিয়ন্ত্রণে। দেখাচ্ছেন কেমন বাংলাদেশ চায় তারা। বদলে যাচ্ছে শহর আমার, যাচ্ছে মুছে ক্লেশ, তারুণ্যের এই আলোর মিছিল গড়বে বাংলাদেশ। দেশব্যাপী ছাত্রছাত্রীদের চলমান সংস্কার কাজের ভূয়সী প্রশংসা করে এমন কাব্য লিখেছেন কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটি ও মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয়েছে। নতুন প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবারও ছিনিয়ে এনেছে স্বাধীনতা। কেবল দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেই তারা ক্ষান্ত হয়নি, এখন মনোযোগ দিয়েছেন দেশ গড়ার কাজেও। 15 বছর ধরে আমরা যেই দেশটা ছিল এরকম যাতে না থাকে, আমরা দেশটাকে অনেক সুন্দর করতে চাই। সুন্দর একটা নিয়ম কানুন, পড়ালেখা চেঞ্জ, সবকিছু চাই আমরা। দেশব্যাপী ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনরাত পরিশ্রম করে চলছে তরুণরা। শিক্ষার্থীরা সংসদ ভবন, গণভবনে পরিচ্ছন্নতা অভিযান যেমন চালাচ্ছে, তেমনি রাত জেগে পাহারা দিচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির স্থাপনাও। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কেমন হতে পারে আগামীর বাংলাদেশ। কোনো রকম কোনো দুর্নীতি না থাকুক, কোনো রকম কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না হোক। এখন আমাদের একটাই চাওয়া, এই সোনার বাংলাদেশ চাই আমরা, এবং আমাদের সকল শান্তি শৃঙ্খলা নিয়ম মেনে চলি। গত কয়েকদিনের মতো আজও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ঢাকার রাস্তায় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 1000 টাকার মামলা 2000 টাকা দিচ্ছে, 2000 টাকার মামলা 4000 টাকা দিচ্ছে, এরকম। কিন্তু আমরা এখন যেটা করতেছি, যারা হেলমেট পরে নাই তাদেরকে আমরা 5 মিনিট 10 মিনিট দাঁড়া করে রাখতেছি। আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, ট্রাফিক আইনটা মেনে চলি এবং সবাই নিজের মন মতো ভালোভাবে পরিবেশটা যাতে রেখে দেয়। ভেঙে পড়া রক্ত, কাদায় মলিন হয়ে পড়া জরাজীর্ণ দেয়ালগুলো আবারও রাঙিয়ে তুলছে তুলির আঁচড়ে, আঁকছে নতুন বাংলাদেশের স্বপ্ন। অভিভাবকরা বলছেন জাতিকে পথ দেখাচ্ছেন তাদের সন্তানরা। ওরা এখন রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, ইভেন আজকে ট্রাফিক কন্ট্রোল করতে আমি ওদের সাথে নেমে গেছি। মনে হইতেছে নতুন করে আমাদের দেশটা নতুন করে শুরু হয়েছে। অভিভাবকরা আরও বলছেন আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে, বিপ্লবের বীর কাণ্ডারী ছাত্র জনতার দেখানো পথেই দেশ পরিচালনা করতে হবে তাদেরকে। বাংলাদেশে যতগুলো গৌরবান্বিত অর্জন রয়েছে তার সবই এসেছে ছাত্রদের হাত ধরে। সর্বশেষ 36 দিনের আন্দোলনে রাজপথে প্রাণ দিয়ে দেশ থেকে 16 বছরের স্বৈরশাসককে বিতাড়িত করেছে। এটি করেই তারা থেমে থাকেনি, এখন এই দেশ সংস্কারে লেগে পড়েছে। তারা দেখিয়ে দিচ্ছে আগামীর রাষ্ট্রপ্রধানের কাছে কেমন দেশ চায় তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশ গড়ার কাজে ঢাকার বাইরেও ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন ছাত্র জনতা। বিভিন্ন নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। সাথে যোগ দিয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার, রেড ক্রিসেন্ট, ছাত্র, যুব ও স্কাউট দল। নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। সারা দেশে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলায় কাজ না করায় ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। এমন অবস্থায় যানজট মুক্ত সড়ক নিশ্চিতে ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বরিশালে সকাল থেকে নগর সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা কাজ শুরু করেন। চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ রাস্তায় না থাকায় নিজ নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন ছাত্র জনতারা। স্টুডেন্ট হিসেবে আমরা এখানে মনে করছি যে আমাদের দায়িত্ব রয়েছে, যেহেতু বর্তমানে দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যতদিন পর্যন্ত দেশ ঠিক না হয় আমরা দেশের জন্য সেবা দিয়ে যাব। রাজশাহীর সিএনভি চত্বর সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া লুটপাট ও অগ্নিসংযোগের ফলে সৃষ্ট হওয়া ধ্বংসস্তূপ পরিষ্কার করেন তারা। সেনাবাহিনী পাহারায় চট্টগ্রামে আজও সড়কে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্ট, আনসার, বিএনসিসি, স্কাউট সহ বিভিন্ন সংগঠকরা।
যেগুলো ভাঙচুর করেছিল সেসব জায়গায় পরিষ্কার কর্মসূচি পালন করার পরে আমরা এখানে 100টা মতো বৃক্ষরোপণের কাজ আজকে পরিচালনা করলাম। প্রথমে তো মনে করছি এটা আনন্দ পাবো না, কিন্তু এখন আঙ্কেলরা অনেকেই দোয়া করতেছে, অনেকে সাহায্য করতেছে, ওনাদের ভালোবাসাতে আমাদের এখন ভালো লাগতেছে। স্বেচ্ছায় সেবাদান দিতে রাস্তায় নেমে পড়েছি, পুলিশ শূন্যতা পূরণ করতেছি আমরা। রংপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন ছাত্র জনতা। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। এছাড়াও সিলেট ও খুলনা মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করে শিক্ষার্থীরা। ছাত্র জনতার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলছেন সব শ্রেণী পেশার মানুষ। এই কাজটা অবশ্যই ভালো এবং এইটার জন্য আমাদের সবাইকে তাদেরকে সহযোগিতা করা উচিত। এখন খুব সুশৃঙ্খলভাবে সবাই তার যার দায়িত্ব পালন করতেছে, বেশ ভালো হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যতদিন ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব না নেবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24 এর সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। শিক্ষার্থীরা এই দেশকে রক্ষা করেছে, এবার স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছাতে হবে, এমনটি বলেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পুরনো চিন্তা দিয়ে দেশের মুক্তি সম্ভব নয়। দুপুর 2:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে। সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সাথে করা
New Zealand Dairy, excellence in quality. নোবেল বিজয়ের ১.৫ যুগ পর আরেকটি সুখবর এলো চট্টগ্রামের নজুমিয়া হাটের বাথুয়া গ্রামে। এই গ্রামেই জন্ম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার এমন অর্জনে খুশিতে আত্মহারা সবাই। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। চট্টগ্রামের নজুমিয়া হাটের বাথুয়া গ্রাম, যেখানে জন্ম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার খবরে আনন্দের বন্যায় ভাসছে তার নিজ গ্রাম। আমরা খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। সব বয়সের মানুষের মাঝে একটা উচ্ছ্বাস চলে আসছে, এবার কিছু একটা হতে যাচ্ছে। গণভ্যুত্থান ঘটিয়ে ওনাকে নির্বাচিত করেছে, ওটার জন্য প্রচণ্ড ভালো লাগতেছে, আমরা গর্বিত। এই বাংলাদেশের জনগণের প্রতিও আমরা এলাকাবাসী হিসেবে এই যে ওনার গ্রামের এই যে পরিবারের মানুষ হিসেবে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোটবেলায় গ্রামে গেলে নাটক এবং খেলাধুলায় ব্যস্ত থাকতেন ইউনূস। বন্ধুদের নিয়ে দুরন্তপনায় কেটেছে সময়। তখনও তারা আপনার ওই হেডফোন লাগাইয়ে একটা পাথরের উপরে দিয়ে রেডি শুনতো, ছবি আঁকতো। আমি যখন শহরে গেলাম দেখেছি যে 53-তে ইউনূস নাই, বলছে ইউজ করতে গেছে করাচি কি পাকিস্তান জাম্বুরি স্কোয়াডের। তো তাকে নিয়ে আমরা গর্ব করতাম। আমরা আশা ছিল যে জীবনে সে একটা কিছু হবে, কারণ সে আমাদের নতুন নতুন জিনিস শিখেছে, যেগুলো আমরা জানতাম না। এটা আমাদের কিরকম আনন্দ লাগতেছে এবং গর্ব লাগতেছে আর কি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ায় তার অধীনে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা তার সাবেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের। যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে কাজ করবেন, তার অধীনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা শতভাগ নিশ্চিত। স্যার যেটাতে রাজি হয়েছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। নোবেল বিজয়ের ১.৫ যুগ পর বাংলাদেশের সরকার প্রধান হওয়ায় বাথুয়া গ্রামের আরেকটি অর্জন হলো। তাদের প্রত্যাশা, ডক্টর ইউনূসের হাত ধরে দেশ এগিয়ে যাবে দ্রুত গতিতে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিকে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দাবি করছেন, বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। অভ্যুত্থানের আগে যেভাবে আদালতের মাধ্যমে টালবাহানা করা হয়েছিল, এখনো সেই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তারা। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি জানান তারা। এদিকে দেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অনতিবিলম্বে খুলে যাওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পরই নতুন অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারাঙ্গনের প্রতি আস্থা ফেরাতে কাজ করবেন তিনি। দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া, এই রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণ করা, এবং যারা সরকারে থাকবেন তাদের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জনগণের, যে নতুন সরকার আসছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে, তার এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে। বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। জুবার সানি, নিউজ 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, সময় হলো আরো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। 2009 সালে বিডিআর হত্যার পুনরায় তদন্তের দাবি জানিয়েছে বিডিআরের চাকরিচ্যুত অফিসার ও জওয়ানরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তের অতন্দ্র প্রহরী
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী পরিবার সমিতির ব্যানারে এক মানববন্ধনে এ দাবি করেন। তারা বলেন, শেখ হাসিনা ভারতের আস্থা অর্জন করতেই পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যা করেছে। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বিডিআর হত্যায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার হত্যা করে নিরপরাধ অফিসার ও জওয়ানদের ফাঁসিয়ে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে 18,000 জওয়ানকে চাকরিচ্যুত করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সব রকমের সহযোগিতা দেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বহির্বিশ্বের সাথে আওয়ামী লীগ যেসব চুক্তি করেছে তা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল বা স্থগিত করতে হবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকবে, শুভকামনা করছি। আশা করি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সচেতন হবেন এবং নিষ্ঠার সাথে সেটা পালন করবেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও প্রথম সচিব ইত্তাজুল ইসলাম সহ সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন এনবিআর এর কর্মচারীরা। পাশাপাশি আগামীতে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এনবিআরকে গড়ে তুলতে দিনভর বৈঠক করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। বৃহস্পতিবার সকালে এনবিআর ভবনের প্রবেশ পথে বিক্ষোভ কর্মসূচি পালন করে আয়কর অনুবিভাগের কর্মচারীরা। এ সময় তারা ভাতা সুবিধায় বৈষম্য দূর করার দাবি জানান। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেনা সদস্যরা। এদিকে কাস্টমস ও ভ্যাট ক্যাডাররা জানান, নীতি গ্রহণ এবং বাস্তবায়নে আলাদা বিভাগ গড়ে তোলার পাশাপাশি রাজস্ব খাতের সংস্কার সমূহ ঠিক করতে 21 সদস্যকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। আমরা মার্চ করে একটা রেভিনিউ ডিভিশনের প্রস্তাব আমরা করছি, যাতে সেখান থেকে আমরা সার্ভিস ডেলিভারিটা আরো দ্রুত দিতে পারি, আরো ভালোভাবে দিতে পারি, এবং নীতি প্রণয়নের যে কাজগুলো আছে রাজস্ব সংক্রান্ত, সেই নীতি প্রণয়নের কাজগুলো যেন আমরা সেখান থেকে সে মন্ত্রণালয় থেকে করতে পারি, রেভিনিউ ডিভিশন যেটা প্রস্তাব করা হয়েছে সেখান থেকে করতে পারি। আমরা এই সরকারের সাথে যেই আমাদের সমস্যাগুলো সেগুলো আমরা একটা পেপারস প্রস্তুত করব। সেই পেপারস নিয়ে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম মেয়াদে কাজ করার জন্য চিন্তা করছি, এবং সেই জন্য আমাদের 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। তারা 7 দিনের মধ্যে একটা পেপার প্রস্তুত করবে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও হামাসকে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে আহ্বান জানিয়েছে তারা। সেখানে ইসরায়েল ও হামাসকে 15 আগস্ট দোহা বা কায়রোতে আলোচনায় বসার তাগিদ দেওয়া হয়। জানানো হয়, একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। এখনই এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার উপযুক্ত সময় বলে মনে করেন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের রাষ্ট্রপ্রধানরা। এই আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল জানিয়েছে তারা পরবর্তী সপ্তাহে আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে বিসিবির বৈষম্যের শিকার হয়েছেন অনেক ক্রিকেটার।
এমন অভিযোগ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও এ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। পাকিস্তানের সাথে 2টি 4 দিন ও 3টি 1 দিনের ম্যাচ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশি দল। দেশের চলমান পরিস্থিতিতে সংকটে ক্রীড়া অঙ্গন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বড় সংকটের মুখে। তারপরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে জাতীয় দল ও এ দল চালিয়ে যাচ্ছে কঠোর অনুশীলন। দেশের এমন পরিস্থিতিতে শুক্রবার পাকিস্তানের সাথে 4 দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দল। তার আগে জাতীয় দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এনামুল হক বিজয়। ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যানসারটা আমরা ডিজার্ভ করি। মাঠের অনুশীলনের পাশাপাশি ডাকাতি ঠেকাতেও কাজ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা, এমন খবরও জানান বিজয়। আমরা রক্তাক্ত কেউই চায় না এরকম দিন পার করি, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না, তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক। বিজয় বলেন, পাকিস্তান সফরের প্রতিটি ম্যাচে ভালো করতে চায় তার দল। এরকম একটা ট্যুর, এটার পরেই আবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ টিমের, যেখানে অনেকগুলো প্লেয়াররা কিন্তু আমাদের এই টিমে যাচ্ছে খেলার জন্য, তাদের প্রস্তুতির জন্য। তা আমার মনে হয় যে আসলে এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে, এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপেরিয়েন্স হবে। এই সিরিজে 2টি 4 দিনের ম্যাচের সাথে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।